বন্ধুরা, আদানি ইস্যুতে গত ২৪ ঘন্টায় কার্যত ঝড় বয়ে গেছে এবং এর অভিঘাত ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু প্রবলভাবে পড়েছে। সবথেকে বড় কথা, এই ধামাকা এতটাই জোরদার হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার হাওয়া পর্যন্ত চুপসে গেছে। বুঝতে পেরেছেন এটা যে বৃহত্তর ষড়যন্ত্র, যে প্রশ্নটা আমরা গতকালই তুলে দিয়েছিলাম, সেই প্রশ্নটা তার দিকে এবার ধেয়ে আসতে চলেছে। তার কোন স্বার্থ রয়েছে যে আদানিকে সামনে রেখে এইভাবে ভারতীয় অর্থনীতিতে আঘাত হানা? এবং আগামী দিনে আর মাস ২ এর মধ্যে তার গদি যাচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প বসবে এবং তারপর তার বিরুদ্ধে যে বিচার বিভাগীয় তদন্ত হবে, সেখানে যদি প্রমাণিত হয় তার এখানে স্বার্থ ছিল এবং তার অঙ্গুলি হেলনই এত বড় জিনিস হয়েছে, তাহলে যে খেসারত তাকে এবং তার রাজনৈতিক দলকে দিতে হবে, সেই জায়গা থেকেই থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, এই আদানি ইস্যু আসার পরে স্বাভাবিকভাবেই সবথেকে বেশি যিনি লাফিয়েছিলেন এই দেশের এক নেতা রাহুল গান্ধী, তিনি তার নিজের দল থেকেও কোনো সমর্থন পাচ্ছে না। তার জোটের অন্যান্য শরিক তো অনেক দূরের কথা। এবং তার মুখোশটাও যে খুলতে পারে সেই ইঙ্গিতও কিন্তু সামনে চলে এসেছে। ফলে আদানি কাণ্ডে আমরা গতকাল যে দাবি করেছিলাম, যত সময় গড়িয়েছে দেখা যাচ্ছে সেই দিকেই কিন্তু গেমটা এগোচ্ছে এবং এটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই করে ভারতের অর্থনীতিকে যারা ডাউন করতে চাইছে, ভারতের বহিঃশত্রু হিসেবে যারা কাজ করছে এবং ভারতবর্ষের ভেতরে থেকে যারা ভারতের সঙ্গে শত্রুতাটা করছে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য, প্রত্যেকের মুখোশ খোলার জায়গা কিন্তু এই ২৪ ঘন্টাতেই চলে এসছে। হ্যাঁ, শেয়ার বাজারে একটা বড় ধাক্কা এসছে, সেটাই তো লক্ষ্য ছিল, কিন্তু তার থেকেও আরেকটা বড় লক্ষ্য ছিল। সবই এক করে আপনাদের সামনে ব্যাখ্যা করব। তবে সেই ব্যাখ্যা করার আগে আপনাদের একটা সুখবর জানাই। আ আমি ক্রিকেট খুব ভালোবাসি এবং দীর্ঘদিন ধরেই একটা ইচ্ছা ছিল যে ক্রিকেট নিয়ে একটা চ্যানেল বানাবো। অবশেষে আমি আমাদের প্রিয় বন্ধু মিডিয়ার ব্যানারেই কিন্তু একটা ক্রিকেটের চ্যানেল খুলেছি। কারণ এখানে আমি পলিটিক্যাল অ্যানালিসিস করি। সেখানে ক্রিকেট সংক্রান্ত বা খেলা সংক্রান্ত কিছু বললে আপনাদের নিশ্চিত ভালো লাগবে না। তাই আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তারা কিন্তু চ্যানেলটি দেখতে পারেন এবং যদি ভালো লাগে obviously সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন। আমাদের চ্যানেলের নাম প্রিয় বন্ধু ক্রিকেট, CRICKET, ক্রিকেটের স্পেলিং এই রেখেছি। প্রিয় বন্ধু ক্রিকেট, সেটা YouTube এ সার্চ করেও পেয়ে যেতে পারেন। আর না হলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু এই চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে চ্যানেলটা দেখতে পারেন। আজকেই আমি ফার্স্ট এপিসোড আপলোড করেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন। যাই হোক, যে আদানি প্রসঙ্গে কথা বলছিলাম, এই আদানি প্রসঙ্গে যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা কিন্তু ক্রমশই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং যত সময় গড়াচ্ছে তার মুখোশটা যে খুলে যাবে, এই ষড়যন্ত্র যে সামনে এসে যাবে, সেইটা ভেবেই থরহরি কম্প খোদ আমেরিকার প্রেসিডেন্ট, যাকে সর্বশক্তিমান মনে করা হয়, তার সামনেই চলে আসছে। কেন বলা হচ্ছে? কেননা জো বাইডেনের দপ্তর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে এই ঘটনায় নয়াদিল্লি এবং ওয়াশিংটনের যে নিবিড় সম্পর্ক রয়েছে তার উপর কোনো প্রভাব পড়বে না, আমরা এই আশা ব্যক্ত করছি। শুধুমাত্র এই কথা বলেই তারা ক্ষান্ত হয়নি। তার সঙ্গে যে জায়গাটা বলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে, আদানিদের উপর অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ অবশ্যই করে পেশ করতে হবে। অর্থাৎ এই যে হাওয়ায় কথা ভাসিয়ে দিলাম, এই কথাতেই কিন্তু জিনিসটা চলবে না। এবং এর একটা বড় কারণ আছে। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, যখন কানাডা ভারতের পিছনে লেগেছিল, তার গদি বাঁচাবার জন্য ওই খালিস্তানিদের সমর্থনে হঠাৎ করে বলে বসেছিল যে নির্জার খুনে ভারতের হাত রয়েছে। এবং আরো স্পেসিফিক্যালি পরবর্তীকালে ভারতের জেলে থাকা লরেন্স বিজনয়ের লোকজন, গ্যাং, তারাই গিয়ে নাকি এই নির্জারকে খুন করে এসছে। এবং এইটা নিয়ে তারা ভারতের মুখোশ খুলে দেবে। এই কথা যখন বলেছিল, ভারত কিন্তু বারবার বলেছিল যে, "হ্যাঁ, তোমরা মুখোশ খোলো না। রাষ্ট্রসংঘে প্রমাণ দাও না যে আমরা এর সঙ্গে জড়িত আছি।" কানাডা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। আর তাতে এই দেশের যারা ইন্ডি জোটের শরিকরা ছিলেন তাদের হাওয়া ক্রমশ চুপসে যাচ্ছিল। আর তাদেরকে হাওয়া দিতে এই আমেরিকার প্রেস তখন একটা অদ্ভুত কাণ্ড করেছিল। হঠাৎ করে কানাডাকে সাপোর্ট করে দিয়েছিল এবং বলেছিল যে, "হ্যাঁ, আমাদের প্রেসের কাছে নির্দিষ্ট রিপোর্ট আছে, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে যে এই নির্ঝর খুনে ভারতের হাত রয়েছে, লরেন্স বিজনয় গ্যাংয়ের হাত রয়েছে।" এবং মজার কথা কি জানেন? যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প জিতলো, সেই মুহূর্তে এই কানাডায় ১৮০ ডিগ্রি টার্ন করে গেছে এবং এখন নির্ঝর খুনের দায় ভারতের নেই। এই দায় ISI, পাকিস্তান গুপ্তচর সংস্থা, এই কথা কানাডা বলে দিয়েছে। অর্থাৎ এই জো বাইডেনের আমলে ভারতের বিরুদ্ধে সুনির্দিষ্ট চক্রান্ত বারে হয়েছে।
সেটা হিন্ডেনবার্গের রিপোর্ট পেশ করা হোক, সেটা এই আদানিদের ঘুষকাণ্ড হোক, সেটা এই নির্ঝর খুনের দায় কানাডা যে নিয়ে আসছে সেটা ভারতের উপর চাপিয়ে দেওয়া হোক, এই সমস্ত কাজ করেছে। আর এই সমস্ত কাজ যে ভারত ভালোভাবে নেয়নি, সেইটা তারা সুদে আসলে উসুল করবে, এইটা কিন্তু বুঝে গেছে। আসলে এখানে গৌতম আদানিদের একটা বড় চাপ দেওয়ার চেষ্টা করেছিল এই ইউএস গভর্নমেন্ট। কিভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছিল? আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাইয়ের বরাত এই আদানি গ্রুপের আছে। এখন ইউনূস আসার পর সেখানকার শেয়ার মার্কেটের টাকা, সেখানকার ব্যাংকের টাকা, সেখানকার খাদ্য শস্য সমস্ত কিছু ঝেড়ে দিয়েছে বলে তাদের সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জানিয়ে দিয়েছেন। আর এই অবস্থায় তারা দিনের পর দিন আদানি গোষ্ঠীর টাকাটা আটকে রেখেছে। ফলে খুব স্বাভাবিকভাবে ব্যবসায়িক স্বার্থে আদানি গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আর ইলেকট্রিক সাপ্লাই করবে না। ফলে গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। এমনিতেই ইউনূসের আমলে বাংলাদেশে যে হাল হয়েছে, সেই জায়গায় যদি ইলেকট্রিসিটি টুকুও না থাকে, তাহলে ইউনূস যে কোথায় পালাবে সেটা আর খুঁজে পাচ্ছে না। আর তাই তার রাজনৈতিক বাপ জো বাইডেন ভেবেছিল এইভাবে গৌতম আদানিকে চাপ দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাইটা চালু করাবে। কিন্তু সেই চাপটা দিতে গিয়ে আল্টিমেটলি ভারতবর্ষের অর্থনীতির যে ক্ষতি করেছে, আর সেই জায়গাটা যে ভারতবর্ষ সহজে মেনে নেবে না। আর তার থেকেও বড় কথা, পরবর্তী যিনি প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার, সেই ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতবর্ষের একজন বন্ধু, নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ। সুতরাং তিনি ক্ষমতায় আসার পর জো বাইডেনের এই সমস্ত কিছু ষড়যন্ত্র, সমস্ত কিছুর বিচার হবে এবং সেই জায়গায় যদি দোষী প্রমাণিত হয়, যে কঠোরতম শাস্তি পেতে হবে, জো বাইডেনের শেষ জীবনটা কি যে হবে সেটা ভেবেই আতঙ্কিত হয়ে গেছেন। আর তাই এই কথা বলতে তিনি শুরু করে দিয়েছেন। এবার সবথেকে বড় কথা, আ এই যে কাণ্ড রয়েছে, এখানে দেখলাম গতকাল থেকে রাহুল গান্ধী তিনি খুব লাফানি-ঝাঁপানি করছেন। কিন্তু বিজেপির আইটি সেলের যিনি প্রধান রয়েছেন সেই অমিত মালব্য, তিনি একটা ভয়ংকর অভিযোগ নিয়ে এসেছেন এবং যে অভিযোগটা আমরা গতকালই তুলেছিলাম, সেখানে কোথাও গিয়ে যেন সেটা মান্যতা পেয়ে যাচ্ছে। অমিত মালব্য খুব স্পষ্টভাবে বলেছেন, জর্জ সোরেসের হাতের পুতুল হওয়াই পছন্দ করছে কংগ্রেস। কে এই জর্জ সোরেস? যে জর্জ সোরেস বারবার চেয়েছে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারটা সরে যাক। কেননা ভারতবর্ষের বাজারটাকে ব্যবহার করে সেখানে অস্ত্র বিক্রি করে কোটি টাকা দালালি করে মুনাফা কামিয়েছে এই জর্জ সোরেস। কিন্তু যবে থেকে নরেন্দ্র মোদী এই দেশের শাসনভার নিয়েছে, তার সেই ব্যবসাপত্তর গুটিয়ে গেছে। ফলে বিভিন্নভাবে ভারতকে তো ব্যতিব্যস্ত করে তোলার চেষ্টা করেই। এমনকি নরেন্দ্র মোদীকে সরাতে গিয়ে তার যারা বিপক্ষ রয়েছে তাদেরকে সরাসরি অর্থনৈতিক সাহায্য করে এবং যে কারণে আমি গতকাল টাইমিংটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে, এমন একটা সময় আসছে যেখানে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, যেখানে একের পর এক গুরুত্বপূর্ণ বিল মোদী সরকার পাস করানোর ভাবনা রয়েছে, যার মধ্যে ওয়াকফ বিল অব্দি রয়েছে। আর এই ওয়াকফ বিল যদি পাস করিয়ে দেয়, তাহলে এখানকার যে সংখ্যালঘু সমাজের ভোট ব্যাংক, যেটাকে কার্যত নিজেদের দখলে রেখে দিয়েছে এই ইন্ডি জোট, তাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। আর তার থেকেও বড় কথা, তাদের হাতে কোনো ইস্যু নেই এই মোদী সরকারকে চাপে ফেলার। ২০২৪ এর পর যে হাওয়াটা তোলার চেষ্টা হয়েছিল যে মোদী জামানা শেষ, বিজেপি জামানা শেষ, সেটা কিন্তু হরিয়ানা, জম্মু কাশ্মীরের রেজাল্টের পর অনেকটাই থিতিয়ে গেছে এবং মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের ফলাফল আসতে চলেছে আগামীকাল। তার আগে যে বুথ ফেরত শ্রমিকরা, সেখানে ইঙ্গিত দিচ্ছে গেরুয়া শিবিরই আসছে। ফলে ইন্ডি জোটের যে কোনো ভবিষ্যৎ নেই। রাহুল গান্ধীদের দ্বারা এই দেশে নরেন্দ্র মোদীকে হটানো হবে না। এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাবে। আর তাই এই শীতকালীন অধিবেশনটাকে ভন্ডুল করে দিতে সেই সময়েই কি আদানি ইস্যু নিয়ে আসা হলো? এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এবং তার ফলে ইন্ডি জোটের এ কংগ্রেস, তাদের রাহুল গান্ধী এটা নিয়ে অনেক লম্ফঝম্প করছেন। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে ইন্ডি জোটের অন্যান্য যারা শরিক রয়েছে, তারা শরদ পাওয়ার হোক, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হোক, ডিএমকে হোক, সকলেই চুপ করে গেছে। কেননা মজার ব্যাপার, এই যে ঘুষ কাণ্ডটা হয়েছে, সেখানে ৪ টে রাজ্যের আধিকারিকদের নাম ইউএস প্রেস থেকে শোনা যাচ্ছে। একটা হচ্ছে তামিলনাড়ু, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, একটা হচ্ছে ওড়িশা, একটা হচ্ছে ছত্তিশগড় এবং সময়ের স্প্যানটা বলা হচ্ছে ২০২১ থেকে ২০২২ এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ২০২১ থেকে ২০২২ এই সময়টায় তামিলনাড়ুতে কার সরকার? স্ট্যালিনের সরকার, ডিএমকে। অন্ধ্রপ্রদেশে কার সরকার? ওই ওয়াইএসআর কংগ্রেস, জগনমোহন রেড্ডি। ওড়িশাতে কার সরকার? নবীন পট্টনায়ক। ছত্তিশগড়ে কার সরকার? কংগ্রেসের সরকার। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ইন্ডি জোটের শরিক যারা বা যারা এনডিএ বিরোধী, তাদের সরকার রয়েছে। এখানে বিজেপিকে সরাসরি বেঁধার কোনো জায়গা নেই। এবং সবথেকে মজার কথা, এই বিষয় নিয়ে এই রাজ্যের শাসক দলের কিছু নেতা বিক্ষিপ্তভাবে তাদের সোশ্যাল হ্যান্ডেলে হয়তো কথা বলেছেন। কিন্তু শীর্ষ নেতৃত্ব চুপ। কেননা প্রশ্ন উঠছে দুটো জায়গায়, এক পশ্চিমবঙ্গ, এক কেরালা। আদানি যদি এতটাই খারাপ হবে, তাহলে এই কেরালায় আদানি কন্ট্রাক্ট পেল কি করে?
প্রশ্ন উঠছে যে এই আদানি যদি এত খারাপ হয়, এই রাজ্যের মানুষকে, এই রাজ্যের শাসক দল বারবার ভয় দেখায় যে বিজেপি যদি ক্ষমতায় আসে গোটা রাজ্যটাকে আদানি আম্বানিদের হাতে বেচে দেবে এবং সেই জন্য এই রাজ্যে বিজেপিকে আসতে দেওয়া যাবে না। তাহলে সেই আদানির হাত ধরে তাজপুরে বন্দর হচ্ছে কি করে? এবং সেখানে সরকারের সঙ্গে কি চুক্তি হচ্ছে না করছে সেটার গোপনীয়তা এতভাবে রক্ষা করা হচ্ছে কি করে? মানুষের সামনে নিয়ে আসা যাচ্ছে না। আর এইসবের মাঝখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আদানি গোষ্ঠীর বিবৃতি। তারা সরাসরি বলছে এবং এখানেই আমরা যে প্রশ্নটা তুলেছিলাম সেটাও ভ্যালিড ভাবে কিভাবে আসছে দেখুন। আদানি গোষ্ঠী বিবৃতি দিয়ে বলছে, আমেরিকার বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগ অস্বীকার করছি। শুধুমাত্র তাই নয়, এই শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলছে বিচার বিভাগ নিজেই জানিয়েছে এগুলি অভিযোগ। অভিযোগ যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন কাউকে দোষী বলা যায় না। আমরা আইনি ব্যবস্থা নেব। অর্থাৎ গতকাল যে খবরটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এখানে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট চলে এসছে আমেরিকায় এবং তাদের সমস্ত দুর্নীতি ধরা পড়ে গেছে। সেটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার একটা অভিযোগ উঠেছে এবং সেটাও অভিযোগটা উঠেছে অ-বিজেপি শাসিত রাজ্যে। সেটা এখনো অভিযোগের ভিত্তিতেই আছে। সেটা এখনো কেউ দোষী প্রমাণিত হয়নি এবং বিচার প্রক্রিয়ার প্রাইমারি রুল হচ্ছে যখন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠবে দুপক্ষের কথা শোনা হবে, সওয়াল-জবাব হবে, তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে দেয়া হবে। তারপর সেই অভিযোগের সত্যতা আছে কি নেই সেই জায়গাটা হবে। যদি অভিযোগের সত্যতা থাকে দোষী প্রমাণিত হবে, তারপর শাস্তি হবে। কিন্তু তার আগেই কেন রটিয়ে দেওয়া হচ্ছে যে গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে? কেন রটিয়ে দেওয়া হচ্ছে যে এখানে আমেরিকা তাদেরকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে? তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে ২ টো ইস্যু, ৩ টে ইস্যু। ১, বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই যাতে আদানি বন্ধ না করে সেইজন্য জো বাইডেনের খেল। ২, ইন্ডি জোটের হাতে এই মুহূর্তে কোন রকম কোন ইস্যু নেই এবং মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও যদি হার হয় তাহলে আগামী আসন্ন শীতকালীন অধিবেশনে তাদের কোথাও কিছু বলার জায়গা থাকবে না। উল্টে একের পর এক গুরুত্বপূর্ণ বিল কিন্তু মোদী সরকার পাস করিয়ে নেবে এবং তার থেকেও বড় কথা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এই মোদী সরকার ২৭২ না পাওয়া সত্ত্বেও যে ৫ বছর সরকারটা চালাবে আরামসে, সেই জায়গায় সবাই দ্বর্থহীন জায়গায় চলে আসবে এবং বিজেপির হালে আরো বেশি পানি আসবে এবং সেই জায়গায় ইন্ডি জোট কিন্তু আর কোন রকম কিছু রাজনৈতিকভাবে ফেরত আসার কোন জায়গা পাবে না। এবং ৩ নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে, এখন মোদী সরকারকে যদি ব্যতিব্যস্ত করা যায়, তার হাত থেকে ক্ষমতা বার করা যায়, তাহলে ভারতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে। তাহলেই এই দেশের বাজারটাকে ব্যবহার করে অস্ত্র ব্যবসায়ীরা আবার মোটা মুনাফা কামাবে। তাতে এই দেশের বাইরে থাকা অস্ত্র ব্যবসায়ী বা দালালরা তারা যেরকম মুনাফা কামাবে, তার থেকেও বড় কথা, এই দেশে ক্ষমতার অলিন্দে বসে থাকা কিছু করাপ্টেড পলিটিশিয়ান রয়েছে, যারা মাঝখান থেকে মোটা টাকা কাটমানি কামাবে। সেই সমস্ত জায়গা নরেন্দ্র মোদীর জামানায় আটকে গেছে। তাই সেই লকগেটটাকে ভাঙার জন্যই আদানিকে সামনে রেখে এত বড় ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের পিছনে কি সর্বশক্তিমান হিসেবে যাকে প্রতিষ্ঠিত করা হয় সেই আমেরিকার প্রেসিডেন্টের হাত রয়েছে। তার ডিপার্টমেন্টের এই বিজ্ঞপ্তি আজকে কিন্তু সেই প্রশ্নই আরো অনেক বেশি করে উস্কে দিল। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা দেখা দিচ্ছে, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া, ভারতের অর্থনীতিকে পঙ্গু করা এবং ভারতকে এইভাবে বিষিয়ে দেওয়ার চেষ্টা যে বা যারা করেছে, আর মাস ২ এর অপেক্ষা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গদিতে বসার পর এবং এই প্রাথমিক ঝড় নরেন্দ্র মোদী সরকার সামলে দেওয়ার পর তারা কি কেউ রেহাই পাবে? সে ভারতবর্ষের বাইরেই বসে থাকুক আর ভারতের ভেতরে বসেই ভারতের এত বড় ক্ষতি করার চেষ্টা করুক? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। আপনাদের কি মনে হয়? সত্যিই এই বৃহত্তর ষড়যন্ত্রের মুখোশ ২৪ ঘন্টা যেতে না যেতেই খুলে গেল এবং এর জন্য বড় খেসারত এই ষড়যন্ত্রকারীদের সকলকেই দিতে হবে? কড়াই গন্ডায় এর হিসেব নিকেশ হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনটার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।